কাজে লাগিয়ে 2023 বিধানসভা নির্বাচন জয়লাভ করেছে বিজেপি। এবার 2024 লোকসভা নির্বাচনের আগে এই শিকারী মোরগকে পকেটে পুরে নিয়েছে, কার্যত বোতলবন্দি করেছে শাসক দল বিজেপি, এমনটাই বলছে বামফ্রন্ট নেতৃত্ব। উল্টো দিকে বিজেপি নেতৃত্ব প্রশ্ন করছে, বামফ্রন্ট এবং কংগ্রেস জোটে কে কাকে বোতলবন্দি করেছে। মোট কথা, নির্বাচনের মুখে দুই শিবিরেই একে অপরের জোট নিয়ে কটাক্ষ করছে, অন্যের জোটকে অশুভ বলছে। এখন প্রশ্ন হচ্ছে, কি ভাবছে তিপ্রামথা, কি ভাবছে বামফ্রন্টের শরিক দলগুলো? লোকসভা নির্বাচনের পর তিপ্রামথার অস্তিত্বের সংকট দেখা দেবে বলছে বিরোধীরা। তাহলে কি আইপিএফটির মতো হতে চলেছে তিপ্রামথার ভবিষ্যৎ? পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী নিয়ে মথা ও বিজেপির একাংশ নেতৃত্বের মধ্যে শুরুতে অসন্তোষ দেখা দিলেও এখন জোর কদমে প্রচার চলছে। অপরদিকে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীর সমর্থনেও বিভিন্ন স্থানে চলছে প্রচার। তবে পশ্চিম ত্রিপুরা আসনে জয় পরাজয়ে জনজাতি ভোট কতটা ফ্যাক্টর হবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে চলছে জল্পনা। তাই নির্বাচনের মুখে কি ভাবছে বিভিন্ন রাজনৈতিক দল তা জানার এবং বোঝার চেষ্টা করছি আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নির্বাচনের মুখে রাজ্য রাজনীতির হাল হকিকত নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছে সিপিআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিক্রমজিৎ সেনগুপ্ত, এবং আমার সাথে আরো একজন বিশিষ্ট অতিথি এসে জুড়ে যাওয়ার কথা, উনি এসে পৌঁছে গেলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। বিক্রমজিৎ বাবু, প্রথমেই আপনার কাছে আসি। আপনারা ইন্ডিয়া মঞ্চে লড়াই করছেন। এখন কথা হচ্ছে যে ইন্ডিয়া মঞ্চে পূর্ব ত্রিপুরা আসনে সিপিআইএম প্রার্থী এবং পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থীর জয় নিয়ে আপনারা কতটা নিশ্চিত? দেখুন, আমরা 100% নিশ্চিত যে এবার মানুষ একটি গোপন বিপ্লব করবে। কারণ গত 10 বছরে সারা দেশে এবং আমাদের এই ছোট ত্রিপুরা রাজ্যে 2018 থেকে বিজেপি শাসন করছে। হোয়াট ইজ দ্য আউটপুট? আউটপুট ইজ জিরো। আমরা লাস্ট 10 বছর ধরে দেখছি এবং এখানেও রাজ্যে 2018 থেকে দেখছি যে বিজেপির শুধু একটাই ট্রাম্প কার্ড, ধর্ম। এই ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা, মানুষের মধ্যে হানাহানি সংগঠিত করা এবং মানুষের যে বেসিক্স নিডসগুলো, আমাদের বেকারদের চাকরি, কর্মসংস্থান, কৃষকদের যে ন্যূনতম সহায়ক মূল্যের জন্য যে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে কৃষকরা, নারীদের সুরক্ষা, ক্ষমতায়ন এবং ইত্যাদি বিভিন্ন জিনিস, যেসব ইস্যুতে 2014 থেকে আজ অবধি বিজেপির কেন্দ্র যে শাসন চলছে এবং আমাদের এই রাজ্যে 2018 থেকে যে শাসন শুরু হয়েছে বিজেপির, এসব বেসিক্স নিডস নিয়ে বিজেপির কোনো কথা নেই। বিজেপির একটাই মাত্র এজেন্ডা, ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগাভাগি করো, জাতির ভিত্তিতে মানুষকে ভাগাভাগি করো এবং এটা ভোটের রাজনীতিতে এটাকে ইউজ করো, এবং সেখান থেকে বিজেপি খিটটা নিয়ে ওরা সাময়িকভাবে সাফল্য অর্জন করছে, কিন্তু সেটা বেশি দিন চলে না এবং এটা মানুষ আজ বুঝতে পেরেছে। এবং বিজেপি খুব ভালোভাবেই জানে যে এই যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসন তফসিলি উপজাতি সংরক্ষিত, এই আসনে বিজেপির জেতার ক্ষমতা নেই, যেটা আমরা গত বিধানসভায় আমরা সম্পূর্ণ পরিষ্কার একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়ে এসছে যে শুধুমাত্র এই যে তিপ্রামথা, আমরা তো আর আজকে নতুন থেকে বলছি না বামপন্থীরা যে তিপ্রামথা এবং তার পূর্বতন এই আইএনপিটি ছিল, আইপিএফটি ছিল, উপজাতি যুব সমিতি ছিল, তারা সবাই শিকারী মোরগ। শুধুমাত্র রাজ্যের বামপন্থী আন্দোলনকে এবং পাহাড়ে পর্বতে যে মানুষের ক্ষমতায়নের জন্য, বিশেষ করে সাধারণ উপজাতি সমাজের যে ক্ষমতায়নের জন্য বামপন্থীদের যে দীর্ঘ সংগ্রাম এবং ইতিহাসের যে উজ্জ্বল যে ইতিহাস, সেই ইতিহাসকে শুধুমাত্র নস্যাৎ করার জন্য এই
কয়েক কিছু বছর পরে 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 কতগুলো আঞ্চলিক দল গড়ে ওঠে, ওরা বামপন্থীদের ক্ষতিগ্রস্ত করার জন্য কিছু কিছু ওদের সাথে জোট করে, এবং আমরা আগে দেখেই বলেছি ওরা শিকারী মোড়ক, এখানে নতুন কিছু নেই। এবং গত বিধানসভাতে আমরা দেখেছি যে তিপ্রামথাকে শিকারী মোড়ক হিসেবেই ব্যবহার করেছে বিজেপি, এবং তার ফল শুধুমাত্র ৩৯% ভোট পেয়ে একটি দল এই রাজ্যে ক্ষমতাসীন হয়েছে। এবং ভোটের যে ভোট ভাগাভাগি তা স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র তিপ্রামথার জন্য বিজেপি আজকে ক্ষমতায়। হার্ডলি বিজেপি 12 থেকে 13টা সিট জিতে, ওরা জিতলো প্রায় 33টার মতো সিট। এবং একই জিনিস এবার হচ্ছে, বিজেপি জানেও আমরা পারবো না পরবর্তীবার লোকসভা আসনে। এখন তিপ্রামথা যেই উদ্দেশ্য নিয়ে জন্ম নিয়েছিল, বিশেষ করে সিএ আন্দোলনের যখন তীব্র পর্যায়ে ছিল, ওই আন্দোলনকে ভিত্তি করে তিপ্রামথার জন্ম। এবং সেই আন্দোলনে আপনারা জানেন তিপ্রামথার সমর্থকরা সেই জিরানিয়াতে, ওরা মাধববাড়িতে, জিরানিয়ার মাধববাড়িতে এই যে বিজেপি শাসন, তখন এই বিজেপির শাসনের নির্দেশে, যে প্রশাসনের নির্দেশে এই তিপ্রামথার সমর্থকদের উপরে গুলি চলেছিল। তাহলে কি এই যে যারা তিপ্রামথার জন্য জান প্রাণ দিল সেদিন, ওদের কি আন্দোলনটা কি তাহলে টোটালটাই জ্বলে গেল? আমার তো এটা তিপ্রামথার নেতৃত্বের কাছে প্রশ্ন, যারা আজকে প্রদ্যুৎ কিশোরের পেছনে ঘুরছেন। না, আপনি সিএ এর কথা বলছেন, সিএ তো এখন বলা হচ্ছে যে এডিসি এলাকাতে তো সিএ লাগু হবে না। দেখুন, এগুলো হচ্ছে ইলেকশন এজেন্ডা। আচ্ছা, এগুলো সবই ইলেকশন এজেন্ডা। বিজেপি সেই 2019 থেকে বলে আসছে যে আমরা সিএ দেব, এই দেব, সে দেব, আমরা সে করব, কিন্তু সে তো এতগুলো বছর চলে গেল, সেগুলো করলো না, ইমপ্লিমেন্ট করলো না। ঠিক ইলেকশনের পূর্বে সে এটা চালু করলো, যদিও এখন বিজেপিও বুঝে গেছে খুব একটা সহজ না এটা ইমপ্লিমেন্ট করা। তাই আপনারা বিজেপি নেতাদের মুখে শুনবেন, এখন কিন্তু ওরা সিএ নিয়ে বেশি আলোচনা করছে না। কারণ যেদিন ওরা বিলটা পার্লামেন্টে পাস করলো, আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য উত্তর পূর্বাঞ্চল আসাম কিভাবে আন্দোলনে যুবক যুবতী এবং সাধারণ মানুষ পথে নেমে আসলো, এবং একই সাথে দেশের বিভিন্ন জায়গায়। ওকে বিক্রমিত বাবু, আমরা একটু রাজ্যে এই মুহূর্তে থাকবো আপনার কাছে। আর আপনি সিপিআই এর থেকে, আজ সিপিআই নেতৃত্ব, তো আমরা আর একটু বিস্তারিত আলোচনায় যাব আপনার সঙ্গে, কিন্তু তার আগে একটু জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে পূর্ব ত্রিপুরা আসন নিয়ে আপনি কথা বলছিলেন, পূর্ব হোক বা পশ্চিম হোক, রাজ্যে সিপিআই এর সংগঠন কতটা এই মুহূর্তে শক্তিশালী আছে? এক, দুই, আপনি একজন যুব নেতৃত্ব, আপনাকে দেখছি সিপিআইতে আপনি যুব নেতৃত্ব, কিন্তু রাজ্যে যুবদের, বামপন্থী দলগুলোতে যুবদের সামনে আনা হয় না, তাদেরকে কোনো গুরুদায়িত্ব দেওয়া হয় না। এটা একটা প্রচলন রয়েছে, ট্রেন্ড রয়েছে, এই কথাটা সবসময় শোনা যায়, এই অভিযোগ সবসময় করে থাকেন অনেকেই। এটা শুধু বিরোধীদের অভিযোগ নয়, যদিও আমরা পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা দেখছি যে যুবদের এখন যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সামনে নিয়ে আসা হচ্ছে যুবদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব ত্রিপুরা আসন বলুন বা পশ্চিম ত্রিপুরা আসন বলুন, আপনারা কতটা এই আসনগুলোতে সিপিআই, আপনারা কতটুকু জোর বাড়াতে পারবেন, বা এই যে ইন্ডিয়া মঞ্চের কতটুকু শক্ত করতে পারবেন সিপিআই এর ভোট বিশেষ করে? দেখুন, আমি আপনার দুটো প্রশ্ন করেছেন, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। একদম। প্রথমত, আমাদের সংগঠন সারা রাজ্যেই আমরা অল্প বিস্তর সবখানেই আমাদের আছে। আমরা বলছি না আমরা একটা বৃহত্তম শক্তি এই রাজ্যে, হ্যাঁ নিশ্চয়ই একটা সময় আমরা ছিলাম, কিন্তু বর্তমানে আমরা একটা শক্তি, এবং এমন কিছু অঞ্চল আছে যেখানে সিপিআই এর ভোট ইজ এ ফ্যাক্টর। যেমন আপনি বলুন দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার এলাকায় আমাদের একটা ভালো ভোট ব্যাংক আছে। তেমনি এটা পশ্চিম ত্রিপুরার মধ্যে পড়ে, তেমনি পূর্ব ত্রিপুরার লোকসভার অন্তর্গত আপনি যদি উত্তর ত্রিপুরা ঊনকোটি ডিস্ট্রিক্টের দিকে যান, কুমারঘাট অঞ্চল, কাঞ্চনবাড়ি অঞ্চল, হ্যাঁ ওইখানে আমাদের একটা ভালো ভোট ব্যাংক আছে। তেমনি আপনার পূর্ব ত্রিপুরার অন্তর্গত ধলাই জেলায় আমাদের এই মানিক ভান্ডার, হালাহালি, কমলপুর এসব অঞ্চলে আমাদের একটা ভালো ভোট ব্যাংক আছে। তেমনি পশ্চিম ত্রিপুরার অন্তর্গত আপনি বিশালগড় বলুন, বিলোনিয়ার একটা সাইড বলুন, এগুলো আমাদের ট্র্যাডিশনাল বেল্ট, এবং এমনকি শহর এলাকাতেও আমাদের
মানে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আপনাদের আমাদের সংগঠন মানে আচ্ছা। প্রতিটি এলাকা আমরা ছড়িয়ে ছিটিয়ে সবখানে আমাদের সংগঠন আমাদের ছড়িয়ে আছে, এবং আমরা আমাদের যতটুকু শক্তি আছে এই রাজ্যে আমরা আমাদের ততটুকু শক্তি আমরা ইউটিলাইজ করে আমরা বদ্ধপরিকর যে দুটো সিটেই আমরা এই ইন্ডিয়া ব্লক সমর্থিত পশ্চিম ত্রিপুরা আসনে যে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা এবং পূর্ব ত্রিপুরা আসনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়ানকে আমরা বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা সর্বস্ব আমরা আমাদের পার্টির থেকে আমরা নিয়োগ করব। ওকে, দ্বিতীয় প্রশ্ন ছিল যুবদের উপস্থিতি, আপনি নিজে একজন যুব নেতৃত্ব। এইটা আমরা উত্তর দিচ্ছি। এইটা আমি একদম মানে কিছুটা একমত হতে পারলাম না আপনার সাথে, কারণ দেখুন আমাদের পার্টি ইজ এ ভেরি ডিসিপ্লিন পার্টি। এটা যে কোনো কমিউনিস্ট পার্টি হোক, বর্তমানে আমাদের দেশে মূল স্তরে তিনটে মেইন স্ট্রিম কমিউনিস্ট পার্টি আছে, সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল। তা আমাদের এই তিনটে কমিউনিস্ট পার্টির মধ্যেই আমাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। এবং একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমাদের পার্টিটা কিন্তু ভোট সর্বস্ব পার্টি নয়। আচ্ছা, ইট ইজ নট অনলি ইলেকশন বেসড পার্টি। আমরা বিভিন্ন দিক থেকে আমাদের বিভিন্নভাবে দায়িত্ব দেওয়া হয়, এবং এটা তো এমন নয় যে আজকে আমি জাস্ট পার্টিতে ঢুকলাম, আমি আজকেই কালকে আমি ইলেকশনে দাঁড়িয়ে গেলাম। এটা তো এই শিক্ষা আমাদের পার্টিতে দেওয়া হয় না। আমাদের পার্টিতে একটা ক্লাস হয়, ক্লাসের থেকে শুরু করে একটা মেম্বারের তার বিভিন্ন দিক এক্সামিন করা হয়। সে কি তার চাল চলন থেকে শুরু করে তার চলন বলন কোথায় কি সবকিছু বিবেচনা করে তা দীর্ঘ একটা সময় আছিল যে আমাদের পার্টির শুধু মেম্বারশিপের জন্য আমরা যখন আবেদন করতাম আমরা কিন্তু সাথে সাথে মেম্বারশিপ পেয়ে নিতাম না। এমনও আছে 10 বছর পরে মেম্বারশিপ পেয়েছে। আপনি অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে, আপনি বলছেন যে তাহলে কমিউনিস্ট পার্টিকে মিলালে হবে না। না না, উই হ্যাভ এ বেসিক ডিফারেন্স। কংগ্রেসের সঙ্গে আপনাদের বেসিক ডিফারেন্স রয়েছে আপনি বলছেন অবশ্যই, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে বলছিলাম যুবদের উপস্থিতি কম কেন? কারণ এখন তাহলে আপনি বলছেন যে পার্টির কাছে বিশ্বাসযোগ্য হতে তাহলে যুব থাকছেন না কেউ, সেখানে একটা মানে সেইটা আমি বার্ধক্যে চলে যাচ্ছেন। না না, সেইটা আমি বলতে যাচ্ছি না। আপনি কি আপনি দেখুন আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে, এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না, আপনি এই যে আপনার গতকাল বিহারে আমাদের মহাগঠবন্ধনের সিট শেয়ারিং হলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি সিট শেয়ারিং হয়ে গেছে, বিভিন্ন রাজ্যে আমাদের তো যুব নেতৃত্ব এগিয়ে আসছে। ঠিক, আমরা দেখছি। আমি সেটাই বলছিলাম যে রাজ্যে আমরা সেই চিত্র কবে দেখব। ওকে, আমি একটু সময় নেব আপনার কাছ থেকে, কারণ আমাদের আরো একজন অতিথি দর্শক বন্ধুরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন, আপনাদের জানিয়ে রাখি। আমরা আজ রাজ্য রাজনীতি কি কোন দিকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। নির্বাচনের আগে রাজ্য রাজনীতি কি মোড় নিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সভাতে বিভিন্ন দলের নেতৃত্বরা একে অপরকে বিভিন্নভাবে কটাক্ষ করছেন, একে অপরের জোটকে অশুভ বলছেন, সেটা বলছিলাম শুরুতেই আপনাদের। তো ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে পৌঁছে গেছেন আমাদের স্টুডিওতে এই মুহূর্তে তিপ্রামথার নারী সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশনের সভানেত্রী মণিহার দেববর্মা। স্বাগত আপনাকে। ম্যাডাম, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম শুরুতেই, আপনার সঙ্গে রয়েছেন সিপিআই এর বিশিষ্ট নেতৃত্ব বিক্রমজিৎ সেনগুপ্ত, উনি রয়েছেন আমাদের সঙ্গে, ওনার সঙ্গে কথা আমরা বলেছি। এখন কথা হচ্ছে যে বিজেপি বলছে এবার রেকর্ড ভোটে জয়ী হবে, তো জয় নিয়ে তিপ্রামথা কতটা নিশ্চিত? ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, সব সময় বলে থাকে যে পাহাড় যার রাজ্য তার। তো আপনারা নিশ্চয়ই জানেন পাহাড়ে আমরা তিপ্রামথা রয়েছি। আচ্ছা, এবং পাহাড়ে যেটা নাকি এডিসি এরিয়াতে, আমরা এডিসিতেও আমরা শাসন ক্ষমতাতে আছি। আরেক দিকে বলতে গেলে আমাদের মহিলা সংগঠন TWF, ত্রিপুরা উমেন ফেডারেশন, সবসময় যে কোনো সভা মিছিলে গ্রাম পাহাড়ে বেশি সংখ্যক পার্টিসিপেট করে আমাদের মহিলা সংগঠন। আচ্ছা, এবং যুব সংগঠনও আমাদের রয়েছে। যুব সংগঠনও সবসময় যে কোনো মিটিংয়ে পার্টিসিপেট করে বেশি সংখ্যক। সেই জন্য আমরা জানি সমতলে আছে বিজেপি, পাহাড়ে আছে তিপ্রামথা। এখন তিপ্রামথা বিজেপি একসাথে হয়েছে,
সেই জন্য আমরা আশাবাদী যে রেকর্ড সংখ্যক ভোটে আমরা এইবার ওকে, আমাদের প্রার্থী জয়যুক্ত হবে, দুজন, পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম দুজন প্রার্থীর জয় নিয়ে আপনারা তাহলে নিশ্চিত। সম্পূর্ণ নিশ্চিত। ওকে, এবং রেকর্ড ভয়ে জয় হবে আপনারা বলছেন, আপনিও বলছেন। এখন কথা হচ্ছে যে শোনা যাচ্ছে যে এই যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, সেই চুক্তির ধরন নিয়ে খুশি নন একাংশের জনজাতিরা। তো একাংশের জনজাতির মধ্যে সেটা নিশ্চয়ই তীব্রামতার সমর্থকও থাকতে পারে, বা অন্যান্য দলের সমর্থকরাও থাকতে পারে। এখন ভোট বাক্সে এটার কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? আমি বিশ্বাস করি, যেহেতু আমি হুম। শহরে রাজনীতি করিনি, আমি এখনো অনেক সময় লেগে গেছে আমার। হুম। আমিও এখনো, আমি পাহাড় থেকে এসেছি, হুম। হুম। পাহাড়ে প্রচন্ড জোর বৃষ্টি, সেই কারণে আমার আসতে একটু দেরি হয়েছে। হুম। পাহাড়ে আমরা কাজ করি, আচ্ছা। আমি কাজ করি, হুম। পাহাড়ের অবস্থা আমি জানি। হুম। বিশেষ করে আমাদের তিপ্রাসা যারা রয়েছেন, হুম। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা গত 28 তারিখ থেকে হাতাইকোটরে যেভাবে আমরণ আমাদের অনশনের জন্য। আমরণ অনশনের জন্য হুম। আমাদের ভূভাগরাকে আমরা সাথ দিয়েছিলাম হুম। সবাই, হুম। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না হুম। ভূভাগরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, হুম। যে আমাদের সঙ্গে রাইটিংয়ে সই করবে, হুম। তাদের সঙ্গে আমরা অ্যালায়েন্স হব। ঠিক, আমরা বিধানসভা নির্বাচন 2023 বিধানসভা নির্বাচনের আগে আমি একটু দর্শক বন্ধুদের একটু পিছনে নিয়ে মনে করিয়ে দিতে চাইবো যে কি হচ্ছিল 2023 বিধানসভা নির্বাচনের আগে। তিপ্রামথা দল, তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং তিপ্রামথা দলের বিভিন্ন নেতৃত্বরা আপনারা বলছিলেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য যে আপনাদের লিখিত দেবে এবং তাদের সঙ্গে আপনারা এক হবেন, তাদের কথা আপনারা শুনবেন বা তাদের সঙ্গে হয়তো জোটে যাবেন বা তাদের সঙ্গে এক মঞ্চে আসবেন। তারপর সেটা 2023 নির্বাচনের পর বলা হচ্ছিল যে কনস্টিটিউশনাল সলিউশন বা সমপর্যায়ের কিছু, এবং তারপর আমরা দেখলাম যে 2রা মার্চ অনশনের পর, আমরণ অনশনের পর 2রা মার্চ একটি চুক্তি স্বাক্ষরিত হয়, ত্রিপাক্ষিক চুক্তি। সেই চুক্তির পর তিপ্রামথা মন্ত্রিসভায় যোগদান করে, যেহেতু লিখিত পেয়েছে। এখন সেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আমরা দেখলাম যে তিপ্রামথারই হয়তো নেতৃত্বরা ওনারা বিক্ষোভে ফেটে পড়েন, আবার অনেক অন্যান্য জনজাতিরাও বিভিন্ন আঞ্চলিক দলের ওনারাও বলেন যে তিপ্রামথার এখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি ওনারা ছেড়ে দিয়েছেন, এবং জনজাতি অংশের মধ্যে একটা ক্ষোভ দেখা যায়। পাহাড়ি কথাই বলছি, পাহাড়ি ক্ষোভ দেখা যায়। সেই ক্ষোভটা আপনারা দেখেছেন কিনা, আর যদি দেখে থাকেন তাহলে সেটা আপনারা কিভাবে সামলেছেন? আমাদের যে পাহাড়ের হুম। খুব আমরা তো দেখিনি, কারণ আমরা কনস্টিটিউশন সুলেশন আগেও বলেছি, এখনো বলে থাকি। সেই জন্য তো ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে কেন্দ্রে। আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড সারা আমাদের কোনো উপায় নেই, সেটা তো আমাদের জারি থাকবে, সেটা তো আমরা বন্ধ করিনি। ওকে, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি আপনাদের এখনো আছে আপনি বলছেন? হ্যাঁ। ঠিক, আমি আসবো আপনার কাছে আরেকবার। বিক্রমজিৎ বাবু, এই বিষয়ে আপনার কি মনে হয়? এই যে কিছুক্ষণ আগে আপনিও বললেন এবং বামপন্থী নেতৃত্বরা বলেন যে তিপ্রামথা আজকাল অভিযোগ করছেন তিপ্রামথা শিকারী মোরগ, শিকারী মোরগকে বোতলবন্দি করে নিয়েছে এখন। শিকারী মোরগকে ব্যবহার করে 2023 বিধানসভা নির্বাচন জিতেছে বিজেপি, এবং 2024 লোকসভা নির্বাচনের আগে এই দলকে, অর্থাৎ এই শিকারী মোরগকে বোতলবন্দি করে নিয়েছেন, পকেটে পুরে নিয়েছেন বিজেপি। বিক্রমজিৎ বাবু, এই ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে আপনি কি মনে করেন জনজাতি অংশ? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, এই যে শিকারী মোরগ, এটা তো আমাদের আজকের কথা নয়, সেই 70 দশক থেকে। তখন ছিল যুব সমিতি, তারপরে সে টিএনবি, তারপর আইএনপিটি, আইপিএফটি, এখন তিপ্রামথা। ইটস এ ভেরি ওল্ড ট্র্যাডিশন। হ্যাঁ, সো একই জিনিস হচ্ছে, শুধুমাত্র বামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দুর্বল করা, তো এটা নতুন কিছু নয়। এবং আমি আপনাকে বলছি, এই যে একটা 3টে পয়েন্টের চুক্তি, তথাকথিত চুক্তি সই হলো, এরকম তো বিজেপি অন্যান্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে বিভিন্ন যে সংগঠন আছে এদের সাথেও করেছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নাগাল্যান্ডে এনএসসিএন এর সাথে ওরা দীর্ঘ বৈঠক করেছে, কয়েক দফা। হ্যাঁ, ওখানের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মোদী
নরেন্দ্র মোদীর নেতৃত্বে একজন ইন্টারলোকিউটর নিযুক্ত করেছিলেন, সাম মিস্টার রবি। উনি এখন খুব সম্ভবত তামিলনাড়ুর গভর্নর। হুম, উনি দীর্ঘ বছর ওখানে পড়েছিলেন, ওই করেছেন, তেই করেছেন, বাট দ্য আউটপুট ইজ জিরো। যেসব ডিমান্ড এনএসসিএন এর ছিল যে পিস অ্যাকর্ডের জন্য, হুম। বিভিন্ন ডিমান্ড ছিল, হুম। এগুলো তো ওই ইউজ করে ওই ভোটের বৈতরণী পার হয়ে গেছে বিজেপি নাগাল্যান্ড আঞ্চলিক দলের সাথে এই অ্যাডজাস্ট করে। আচ্ছা। কিন্তু ওখানের যে সাধারণ জনগণের যে হুম। চাহিদা, সেই চাহিদা তো বিজেপি কিছু পূরণ করেনি। একই জিনিস আপনারা পার্শ্ববর্তী রাজ্যে আমাদের উত্তরপূর্বে মণিপুরে দেখছেন। হুম। একটা জাতি দাঙ্গা হয়ে গেল এই কয়েক মাস আগে। হুম। এখনো যারা মণিপুরে রাত্রেবেলা ঘুমাতে যান, ওরা শুধু এই ভয়টা নিয়েই ঘুমোতে যান যে কখন আমার ঘরে বোমাটা না এসে পড়ে, আমার বুকে বুলেটটা না এসে পড়ে। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি মণিপুরে, এটা নিয়ে তো দেশের প্রধানমন্ত্রী একটা বিবৃতিও দেননি। তো কিভাবে তিপ্রামথার নেতৃত্ব এত 100% নিশ্চিত হয়ে বলছেন যে এই যে একটা তথাকথিত 3টি পয়েন্টের কি না কি একটা চুক্তি করে আসলেন, এগুলো সব পূরণ করবে বিজেপি? বিজেপির মতো পার্টিকে কি বিশ্বাস কিভাবে করলেন? এটাই তো একটা প্রশ্নবোধক চিহ্ন। এবং তাই তো বলছি, আখেরে কিছুই হবে না। দ্বিতীয় নম্বরে যে গ্রেটার তিপ্রাল্যান্ড বলছেন, এটার কতটুকু যৌক্তিকতা আছে? কি ম্যাপ আজ পর্যন্ত কোনো, আচ্ছা তাও তো বলবো আইপিএফটি ওরা যে তিপ্রাল্যান্ডের একটা ডিমান্ড উঠিয়েছিল, কোনো না কোনো একটা ম্যাপ পেশ করেছেন ওরা। কারণ গ্রেটার তিপ্রাল্যান্ডের মানেটা কি, উনি কি বাংলাদেশ থেকে, যেটা আনডিভাইডেড ইন্ডিয়ার সময় যখন রাজন্য শাসন ছিল, ওই বাংলাদেশ থেকে কুমিল্লা, ওই সিলেটের একটা অংশ, রাঙামাটি, ওগুলো কি এনে গ্রেটার তিপ্রাল্যান্ড করবেন? এটা কি সম্ভব আদৌ? এগুলো তো সাধারণ মানুষকে বোকা বানানো। আর আরেকটা যেটা বলছেন কনস্টিটিউশনাল সলিউশন, আমার তিপ্রামথার নেতৃত্ব এবং ওনার সুপ্রিমোর কাছে এটার প্রশ্ন, হোয়াট ইজ কনস্টিটিউশনাল সলিউশন? আপনি কনস্টিটিউশন সলিউশনটা বলছে কি বোঝাতে চাইছেন? আপনি যখন 1949 সালে ত্রিপুরা যখন ভারতবর্ষের সাথে যুক্ত হলো অ্যাকর্ডিং টু আর্টিকেল 371, ওইটা তো সংবিধানের বিভিন্ন ক্লজে, এই 371 এর ভিতরে বিভিন্ন ক্লজ রাইটস এর ভিত্তিতেই তো ত্রিপুরা যুক্ত হয়েছে। কনস্টিটিউশনাল সলিউশনের ভিত্তিতেই তো ত্রিপুরা ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছে। তাহলে আপনি নতুন করে যে কনস্টিটিউশনাল সলিউশন বলছেন, এই কনস্টিটিউশন সলিউশনটা কি? আজ পর্যন্ত তো আমরা শুধু প্রেস মিটে শুধু শুনে গেলাম, উই ওয়ান্ট কনস্টিটিউশন সলিউশন, উই ওয়ান্ট দিস এন্ড দ্যাট, উই ওয়ান্ট, কিন্তু কনস্টিটিউশনাল সলিউশনের ভিতরে জিনিসগুলো কি? জিনিসগুলো কি আছে সেটাই বোধহয় খুব সম্ভবত বলা হয়েছে যে এই যে ত্রিপাক্ষিক চুক্তির মধ্যে যে রাইটস গুলোর কথা বলা হয়েছে, ল্যান্ড রাইটস, ইকোনমিক ডেভেলপমেন্ট, কালচারাল রাইটস, এইগুলোর কথাই বোধহয় খুব সম্ভবত ওনারা কনস্টিটিউশন সলিউশনের কথা বলছিলেন। কিন্তু কোন ইলাবোরেটলি ভাবে কিছু লেখা নেই। ওকে, আমরা একটু দেখি মনিহার ম্যাডাম, আপনি এই বিষয়ে যদি কিছু বলেন। আপনি বলছেন যে বহু বছর ধরে টিউজেস আমলেও সেভাবেই হয়েছে, কিন্তু টিউজেস আমলে এডিসি হয়েছে। আমাদের যে 6 শিডিউল, না উনি বলছেন টিউজেস আমল থেকে শিকারি মোড়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে, শিকারি মোড়ক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু আপনাদের যে গণমুক্তি পরিষদ, যেটা আমাদের ট্রাইবেলের সংগঠন, ত্রিপ্রাসার সংগঠন, বামপন্থীদের, ওনারা কি এনেছেন? আপনি একটা জবাব দিবেন। টিএমবি চুক্তিতে 3টা সিট এনেছে, কিন্তু আপনাদের বামপন্থীর যেটা গণমুক্তি পরিষদ তো একটা কিচ্ছু আনেননি। শুধু পাহাড়ে উন্নয়নের নামে ত্রিপ্রাসাদেরকে লেবার বানিয়েছে, আর তো কিচ্ছু হয়নি। রাস্তা পথঘাট থেকে আরম্ভ করে এখনো তো বিভিন্ন জায়গাতে এখনো তো পায়ের হেঁটে অনেক ঘন্টা যেতে হয়, কিন্তু এখন আস্তে আস্তে করে কাজ চলছে। প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ সড়ক যোজনা বলে কাজ হচ্ছে, বিভিন্ন ছোট ছোট পিডব্লিউডির মাধ্যমে রাস্তা হচ্ছে। আগে তো সেগুলি তো হয়নি। শিকারি মোড়ক কাকে বলে? আপনি বলছেন মানে বিজেপি সরকার আসার আগে আগে সেই গ্রাম পাহাড়ে খুব একটা বেশি উন্নয়ন হয়নি। আচ্ছা, যেহেতু আমি পাহাড়ে থাকি, আমি জানি। আপনি পাহাড়ে থাকেন এবং পাহাড়ের হাল হকিকত বলছেন। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি কথা উঠছিল এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করে নিগোষ্ঠীদের বিশ্বাস অর্জন করেছিল ত্রিপুরামথা, এটা তো ঠিক। এখন এই দাবি যদি না থাকে বা ত্রিপুরামথা যদি এই দাবির আদায়ের জন্য লড়াইয়ের ময়দানে না থাকে,
তাহলে কর্মী সমর্থকরা আর কি পতাকা তোলে থাকবেন, এটা কি মনে হচ্ছে? অনেকেই মনে করছেন যে ওরা তো মাথার পতাকা থাকবেন না, এবং অনেকেই বলছেন যে আপনাদের সমর্থকরা অন্য দলে গিয়ে যোগ দিচ্ছেন, বিজেপিতে যোগ দিচ্ছেন, বা অনেকে ফিরে যাচ্ছেন পুরনো দলে। এটা একটা নাটক। কোনোদিন আমাদের সমর্থক এখনো রয়েছে, সবসময় আপনারা দেখবেন মিছিল মিটিংয়ে। এটা একটা নাটক আগে ছিল, এখন সেটাও হয়নি। কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপ্রাসাদে একজনই নেতা আছে, সেটা হলো আমাদের ভূভাগ্রাম প্রদীপ কৃষির দেববর্মা। ওনাকে সবাই বিশ্বাস করে, আমরা ত্রিপ্রাসারা, এবং ওনার মাধ্যমেই সম্ভব যে আমাদের ত্রিপ্রাসাদের সলিউশন। সেই জন্য সবাই বিশ্বাস করে, চুপ বদ্ধ করে সবাই বিশ্বাস করে। আপনারা যতই বলুক, আগে ছিল একসময় গণমুক্তি পরিষদের খুব জাঁকজমক, এবং পাহাড়ে গণমুক্তি পরিষদই মানে রাজ্যে সিপিএম সরকারকে এনেছিল, মানে ত্রিপ্রাসারাই। কিন্তু এখন ত্রিপ্রাসারা সরে গেছে বলেই তো আপনার সংখ্যা কমে গেছে, আপনাদের সেই সরকার থেকে আপনারা সরে যেতে হয়েছে। ঠিক এই জায়গাটা, এই বিষয়টা কিন্তু অনেকেই বলেন, বিশেষ করে জনজাতি অংশের মানুষেরা। বিশ্বজিৎ বাবু, এই যে জনজাতি অংশের মানুষ বা নৃগোষ্ঠী অংশের মানুষেরা বিশ্বাস উঠে গেছে বলেই কিন্তু বামপন্থীরা উইক হয়েছে রাজ্যে, এবং 20টি এসটি আসনের মধ্যে গত বিধানসভায় একটি আসনও বামপন্থীরা পায়নি। এটা কিন্তু এই কথাটা বলা হয়, এটা আপনারা মানেন কিনা, এবং যদি মানেন তাহলে কেন হয়েছে বলে মনে করেন? দেখুন, এখানে দীর্ঘ কাল বামফ্রন্ট সরকার ছিল, তার আগে কমরেড নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে তখন আরো 10 বছর ছিল। আমরা তো কোনোদিনও বলিনি যে বামফ্রন্ট সরকার সব কাজ করে ফেলেছে 100%। এটা কি বলেছি কোনোদিন? আমরা এখনো আমাদের নেতৃত্বরা বলে। কিন্তু যারা বলে যে বামফ্রন্ট সরকারের আমলে উপজাতিদের কোনো উন্নয়ন হয়নি, উপজাতি এলাকায় কোনো উন্নয়ন হয়নি, তাহলে তো বলবো ওরা চোখ থেকেও অন্ধ। চোখ থেকেও ওরা অন্ধ, তবে শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা কতদিন গিয়েছেন পাহাড়ে? আমরা তো পাহাড়ে থাকি। আমি আপনার কথা বলিনি, আমার সময় একটু বলতে দিন। যাই হোক, পাহাড়ের রাজনীতি তো শুধু উনিগুণ আমরাও করি। আমাদের পার্টি থেকে তো বিভিন্ন জায়গায় আমরা যাই, ওখানে নেতৃত্ব আমরাও তো যাই। তো আমার কথা হচ্ছে, যারা এসব কথা বলে কোনো উন্নয়ন হয়নি, আরে উপজাতিদের সংস্কৃতি বিকাশ থেকে, ভাষার থেকে শুরু করে, তাদের আর্থিক ক্ষমতায়ন থেকে শুরু করে, সামাজিক ক্ষমতায়ন থেকে শুরু, সব তো বামপন্থীরাই করেছে। এই যে পাহাড়ে, আপনি বলুন তো 40-এর দশকে এই যে যারা তখন তো রাজতন্ত্র ছিল, রাজারা পাহাড় এলাকায় কি করেছে? শুধুমাত্র শহর ভিত্তিক ওরা কতগুলো কলেজ করেছে, স্কুল করেছে। পাহাড়ের এলাকায় কি করেছে? পাহাড়ে তো শিক্ষা ঢুকেছে গণমুক্তি পরিষদের নেতৃত্বেই, জনশিক্ষা আন্দোলনের মধ্যে দিয়ে, এবং সেটা তো অস্বীকার করার কেউ নেই। সেই স্কুলগুলো তারপর সরকার অধিগ্রহণ করলো, এটা কি উনি অস্বীকার করতে পারবেন? শিক্ষার আলোটা ঢুকিয়েছে কে? না হলে তো মহাজনরা, এই যে উনি বললেন বামপন্থীরা লেবার বানিয়েছে, লেবার তো বানিয়েছে রাজতন্ত্রের লোকেরা। এই গতকাল পরশু আমরা এই শহীদ কুমারী মধুতি রূপশ্রীর শহীদদান দিবস আমরা পালন করলাম 1949 সালে। কেন রাজার পুলিশরা গুলি মেরেছিল এই 3 নারীকে? কারণ তারা বেগার খাটতে চায়নি। ওরা নারী পুরুষ তখনকার দিনে রাজা রানীরা ওই যেত জঙ্গলে হাতি টাতি দিয়ে, রাজার সৈন্য টৈন্যরা, তো ওরা মাটিতে পা ফেলতেন না, ওই কাঁধে করে নিয়ে যেতে হবে, ওখানে আবার কাঁধে করে দিয়ে যেতে হবে। হ্যাঁ, এই বেগার ঘাট, এটার জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হতো না। তো তখন পুলিশ ধরে নিয়ে গেল, নারীরা আন্দোলন করলো, নারীদের উপরে গুলি চালালো, এই রাজার লোকেরা শহীদ হলেন। তো বেগার তো আপনারা বানিয়ে রেখেছিলেন সাধারণ উপজাতিদের, এবং সেই রাজার বংশধরেরা আজকে আবার সেই রাজনীতি করছেন। আর এই যে 14 লক্ষ আমাদের এই উপজাতি অংশের মানুষ, 20টা জনগোষ্ঠী আছে, রিসেন্টলি ডারলং জনগোষ্ঠী অ্যাড হওয়ার পরে 20টা জনগোষ্ঠী হয়েছে। তো আপনি কি ত্রিপুরা রাজ্য থেকে কাউকে পেলেন না যে কেউ যোগ্য ব্যক্তি নেই যে পূর্ব আসনে লড়াই করার জন্য? আপনাকে আরেকটি রাজ্য থেকে ভাড়া করে আনতে হলো, যার সাথে ত্রিপুরার দীর্ঘ বছর ধরে কোনো সম্পর্কই নেই। শেষ পর্যন্ত পদবি বদলিয়ে তারপর নমিনেশন জমা দিতে হলো।
ওকে, আপনি অন্য একটা বিষয় উত্থাপন করলেন ম্যাডাম। এই বিষয়ে প্রার্থী নিয়েও কিন্তু আমরা একটু শুনেছি, অসন্তোষ প্রকাশ করেছিলেন শুরুতে অনেক জনজাতি আমি নেতৃত্ব। একটু আরেকটা জিনিস অ্যাড করে নেই। উনি বলছেন ভোটের পরেও তিপ্রামতা থাকবে। কোথা থেকে থাকবে? তিপ্রামতা অলরেডি গ্রাস হয়ে গেছে। যদি আপনার দলের উপরে এতই কনফিডেন্স তিপ্রামতা থাকবে, তাহলে এই যে পূর্ব ত্রিপুরা আসনে আপনি বলছেন যে জোট বিজেপি এবং তিপ্রামথার জয়েন্ট ক্যান্ডিডেট, তাহলে সিম্বলটা কেন বিজেপির নিতে হলো? সিম্বলটা তো আপনার তিপ্রামথার আনারস চিহ্ন নিতে পারতেন। তা আমার প্রশ্ন এখানেই, দলটা কোথা থেকে থাকবে যেখানে সিম্বলটাই আপনারা ডুবিয়ে দিলেন, বিজেপির কাছে সারেন্ডার করে দিলেন, তো আর কোথা থেকে দলটা থাকবে? না, সেই অর্থে এখানে এখন ম্যাডাম আপনার কি বক্তব্য? এক তো হচ্ছে প্রার্থী নিয়ে অসন্তোষের কথা উনিও বললেন, এবং বললেন যে রাজ্যে কি এমন কোনো যোগ্য প্রার্থী ছিল না যে সেই প্রার্থী অন্য রাজ্য থেকে আনতে হলো, যদিও উনি রাজবংশের। এবং দ্বিতীয় কথা, আপনাদের সিম্বলে আপনারা দাঁড়ালেন না কেন, এবং কেন মথাকে এখন বিজেপির সিম্বলে ভোট দিতে হচ্ছে? আমার উত্তর হলো, আমাদের মহারানী কীর্তি সিং দেববর্মাকে আমরা অন্য রাজ্য থেকে এনেছি, এই কথা আমরা কোনোদিন স্বীকার করতে পারবো না। কারণ উনি হলো আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সুপুত্র, কিরিট বিক্রম কিশোর মাণিক্যের সুপুত্রী এবং সুকন্যা। তো কিভাবে উনি বিয়া মানে বিবাহ যে কোনো রাজ্যে হতে পারে, কিন্তু কন্যা তো এই রাজ্যের কন্যা। আমরা মহিলারা এক জায়গায় থেকে, আমি যেমন পশ্চিম ত্রিপুরা থেকে আমি উত্তর ত্রিপুরাতে আমার বিবাহ হতে পারে, কিন্তু আমি তো ত্রিপুরা রাজ্যে আছি, আমার মা বাবা তো ত্রিপুরা রাজ্যে। তো এখন সিম্বলের ব্যাপার যেটা, আমরা যেহেতু এলেন্স হয়েছি, এলেন্স হলে তো আমরা সিম্বলের কোনো ম্যাটার আমরা ভাবি না। সিম্বল তো বিজেপির সিম্বল হোক যেটাই হোক, যেহেতু অ্যালায়েন্স হয়ে গেছে, এখানে তো কোনো সিম্বলের ম্যাটার থাকে না। আমাদের ত্রিপুরা ছাড়া কেউ সিম্বলের ব্যাপারে কেউ অসন্তুষ্ট নয়, এবং প্রার্থীর জন্য সবাই খুশি, কারণ আমরা একজন রাজকন্যা এবং মহারানীকে পেয়েছি প্রার্থী, যোগ্য ব্যক্তি। আমার মতো প্রার্থী হতে পারবে পূর্ব ত্রিপুরা আসনে? আমি কিন্তু রাজ্যের মহিলা ত্রিপুরামথা মহিলা সংগঠনের সভানেত্রী, কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না। আমি কোনোদিন স্বীকার করতে পারবে না যে আমি লোকসভাতে গিয়ে দাঁড়িয়ে উনারার মতো রাজ পরিবারের একটা সম্মান আছে, একটা অন্য ধরনের যে কোনো সম্মানই, মানে আমাদের সাধারণ লোকের থেকে উনারা সম্মান আলাদা অল ওয়ার্ল্ডে। তো ওনার মতো বেস্ট ক্যান্ডিডেট আমরা তো আর দেখিনি। আমরা কেউ কোনো ত্রিপুরা ছাড়া অসন্তুষ্ট নয়। ওকে, বিক্রমজিৎ বাবু বলছিলেন যে জিএমপির জন্যই পাহাড়ে শিক্ষার আলো দেখেছে ত্রিপুরাসারা বা জনজাতি বলুন, উপজাতি বলুন, নৃগোষ্ঠী বলুন, যে নামেই ডাকুন না কেন, সেটা আপনারা কতটুকু মানেন? আপনি বলছেন যে টিএনবির আমলে 3টে সিট বেড়েছে, টিউজিএস এর আমলে এডিসি হয়েছে বা টিজিএস এর জন্য, এখন জিএমপির জন্য বিক্রমজিৎ বাবু বলছিলেন যে শিক্ষার আলো গ্রাম পাহাড়ে ঢুকেছে ত্রিপুরা। সেটা শুধু নামের মাত্র। আপনারা শুধু স্কুল করেছেন, কিন্তু টিচার নিয়োগ করেননি। টিচারের অভাবে একটা স্কুলে যেমন 1000 স্টুডেন্ট আছে, সেখানে একজন টিচার, এরকম বিভিন্ন জায়গাতে রয়েছে টিচার কম। কিভাবে এখানে সাবজেক্ট টিচার নেই? স্কুল আছে, হাই স্কুল আছে, কিন্তু সাবজেক্ট টিচার না থাকলে কিভাবে শিক্ষার আলো হয়? সেই জন্য তো শহরে আসতে হয়। এই অভিযোগটা কিন্তু অনেক সময় আসে বিক্রমজিৎ বাবু, যে আপনারা ইনফ্রাস্ট্রাকচার করেছেন, পরিকাঠামো করেছেন, বিল্ডিং করে রেখে দিয়েছেন, কিন্তু সেখানে সেই বিল্ডিং এ পরিষেবা দেওয়ার মতো নিয়োগ করেননি। দেখুন, আমরা তো আগেও বলেছি যে সবকিছুতে আমরা যে 100% সাকসেস এটা তো নয়, কিন্তু এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে বামপন্থীদের আমলেই পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। আপনি দেখান, উনি যে বললেন যে বিজেপি আসার আগে কিছু হয়নি, তো এটা তো বললাম যে চোখ থাকতো অন্ধের মতো কথা বলা। রাস্তাঘাট থেকে শুরু করে, স্কুল কলেজ থেকে শুরু করে, যাতায়াতের ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি সবই তো বামফ্রন্ট আমলে হয়েছে। আর এডিসি টিউজিএস এর জন্য হয়েছে। এডিসিটা কার আমলে হয়েছে? দীর্ঘ আন্দোলন বামপন্থীদের। এই 4 দফা আন্দোলনের কথা কি ভুলে গেছে? এই 4 দফা আন্দোলনে তো
একটা সময় তৎকালীন টিউজিএসও আমাদের সাথে যোগ দিয়েছিল, গণমুক্তি পরিষদের সাথে যৌথ সংগ্রাম কমিটি হয়েছিল। এগুলো কি সব ভুলে যাবে? কারণ টিউজিএস যারা করেছে আজকে তারাই আইপিএফটি বা তিপ্রামথা করছে, প্রবীণ নেতৃত্ব যারা, এটা তো একই ধারা। তো এগুলো তো কেউ অস্বীকার করতে পারবে না। এখন প্রশ্ন সেখানে, নির্বাচন আসলেই যে আলাদা রাজ্যের একটা দাবি ওঠে, সেটা স্বাধীন ত্রিপুরা হোক, ত্রিপুরাল্যান্ড হোক বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক। এখন ম্যাডাম, এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ইস্যুকে বাঁচিয়ে রাখছে বলা হচ্ছে যে অন্য কিছু আঞ্চলিক দল। আমরা দেখেছি অন্যান্য দল বলছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি ওনারা ছাড়ছেন না। এখন যেহেতু তিপ্রামথা এই জায়গাটাতে অনেকটা স্তব্ধ হয়ে রয়েছেন, এবং আপনি বললেন এক্ষুনি যে আপনারা দাবি ছাড়ছেন না। কিছুদিন আগে আমরা প্রদ্যুৎ কিশোর দেববর্মাও বলেছেন যে এই দাবি ওনারা ছাড়ছেন না, কিন্তু অ্যাকর্ডিং টু ত্রিপাক্ষিক চুক্তি আপনারা কোনো এজিটেশন বা কোনো আন্দোলন তো এই মুহূর্তে করতে পারছেন না, যতক্ষণ না কমিটি গঠন হয়, যতক্ষণ না কমিটি কোনো কিছু সিদ্ধান্ত নেয়। তো এর জন্য অন্যান্য দল যদি, রাজনৈতিক দল যদি এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ইস্যুটাকে নিয়ে নেয় বা সেটাকে ওরা যদি পালন করে বড় করে তুলতে শুরু করে, তাহলে কি এই মুহূর্তে পূর্ব ত্রিপুরা আসনের অঙ্ক পাল্টাতে পারে বলে আপনার মনে হয়? না না, আমার কোনোদিন মনে হয় না। কারণ আমাদের টিপ্রাসাদের নেতৃত্ব এখনো জন্ম হয়নি যে বুবাগ্রাকে বাদ দিয়ে, আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে বাদ দিয়ে অন্য কোনো একজন লিডারশিপ আসবে যে একটা নতুন রাজনৈতিক দল, গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক, আরো বেটার ত্রিপুরাল্যান্ড হোক, একটা ইস্যু নিয়ে, ইমোশনাল ইস্যু নিয়ে যে আন্দোলনকে আরো মানে বড় করবে, সেটা আমাদের মানে আমার নলেজে নেই, এবং আমি আশাও করি না। যে আমাদের ত্রিপ্রাসাদের একটাই আশা এবং বিশ্বাস যে আমাদের বুবাগ্রা আছে, বুবাগ্রাই সবকিছু করতে পারবে, এবং বুবাগ্রা কাউকে মিথ্যা কথা বলেনি, যে কথা বলে সেই করে দেখে, সবাইকে মানে সঙ্গে নিয়ে থানচা নিয়ে চলতে চায়, কেউকে কোনো ভেদাভেদ করে না। আমাদের অধিকার আমরা চাইতেই পারি। ওকে, বা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মথা সুপ্রিমোর প্রতি যে বিশ্বাস, যেটা বিরোধীরা অনেকেই বলছেন যে ওনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বিক্রমজিৎ বাবু। এখন মনিহার ম্যাডাম বলছেন যে পাহাড়ের মানুষ, বিশেষ করে জনজাতিরা ওনার ওপর কোনো চোখ বন্ধ করে বিশ্বাস করছেন, এবং উনি যা বলছেন, উনি যা করছেন সেটাকে ওনারা বিশ্বাস করছেন, এবং উনি যেটা বলবেন সেটাই ওনারা করবেন। এখন প্রশ্ন আরেকটাও আছে, শহরের শিক্ষিত জনজাতিরা তিপ্রামথার হয়ে বিজেপিকে ভোট দেবে না বলছে অনেকেই, অনেক বিরোধীরা বলছে। আপনি কি মনে করেন? দেখুন, এটা তো 4 জুন যে রেজাল্ট বেরোবে, ভোটের বাক্সেই টের পাবে। কারণ এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা তো প্রদ্যুৎ বাবু শিক্ষিত মানুষ, উনিও ভালো করে জানেন এটা কোনো সময় সম্ভব না, অবাস্তব দাবি। কিন্তু খেলতে হবে, মানুষের ভাবাবেগ নিয়ে খেলতে হবে, ভোটের রাজনীতিতে খেলতে হবে, তাই খেলার জন্য খেলছেন, আর তো কিছু না। সাধারণ মানুষকে কয়দিন ভুল বুঝিয়ে রাখতে পারবেন আপনি? মানুষকে এতই বোকা আজকালের দিনে। আপনার এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি একটা নতুন চমক ছিল আইপিএফটির বিরুদ্ধে, যখন আইপিএফটি বিজেপি, কারণ প্রদ্যুৎ কিশোর মহাশয় তো অভিযোগ করেছিলেন আইপিএফটি সবকিছু সারেন্ডার করে দিয়েছে বিজেপির কাছে। হ্যাঁ, ওদের যে মূল লক্ষ্য ছিল ত্রিপুরাল্যান্ড, সেই মূল লক্ষ্য থেকে সরে গিয়ে ওরা বিজেপির কাছে মিলিজুলি করে সারেন্ডার করে দিয়েছে। তাই আমরাই মূল ত্রিপ্রাসা জাতির আমরা গার্জিয়ান, আমরাই থানসা করব, এবং তার জন্য ত্রিপুরাল্যান্ডকে বাদ দিয়ে উনি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাক দিলেন। সাময়িক, এটা সাময়িক। সেই ডাকে 21-এ এডিসিতে জনজাতিরা সাড়া দিয়েছে, 2023-এ বিধানসভাতে সাড়া দিয়েছে, এখন 2024-এ দেবে না কেন? দেবে না, মানুষ তো এত বোকা নয়। মানুষ তো দেখছে যে উনি ওনার শুধু ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য করছেন। কারণ আমি আপনাকে বলুন তো, উনি যখন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, উনি কি আর কোনো প্রার্থী পাননি? শুধু এই রাজ পরিবার থেকেই প্রার্থী দিতে হবে? একই আমরা এবারও দেখলাম একই জিনিস। আর কি কোনো, এই যে দিদি বললেন আমি যোগ্য ব্যক্তি নয় এই পূর্ব ত্রিপুরা আসনে লড়তে, কেন উনি যোগ্য ব্যক্তি নন? উনি তো দিন রাত পাহাড়ে উনি খাটছেন। উনি তো একজন মহিলা ফ্রন্টের চিফ হিসেবে উনি দিন রাত পাহাড়ে খাটছেন, উনি কেন যোগ্য হবেন না? এবং আমরা বামপন্থীরা তো আপনাদের জন্যই লড়ছি, সাধারণ মানুষ।
আমরা তো এটাই চাচ্ছি যে সাধারণ মানুষ রাজনৈতিক ক্ষমতাটা পাক। কেন শুধু সেই উচ্চ বংশ, শুধু রাজবংশ আমি বলছি না, যে কোনো, কেন শুধু সেই এলিট ক্লাসটা পাবে? আমরা তো সেই সাধারণ মানুষের জন্যই আমরা লড়ছি। কেন আপনি যোগ্য নন? নিশ্চয়ই আপনি যোগ্য, কিন্তু আমরা তো গতবারও দেখলাম লোকসভায় উনি যখন কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন ওই রাজ পরিবার থেকেই ক্যান্ডিডেট দেওয়া হলো। এইবারও সেই যার ত্রিপুরার রাজনীতি উনি বলছেন উনি সুকন্যা কিরিট বিক্রম সাহেবের, নিশ্চয়ই ডেফিনেটলি যে যার কোনোখানে রাজ্যে বিয়ে হতে পারে, কিন্তু ত্রিপুরার রাজ্য রাজনীতিতে ওনার কি ভূমিকা? এই যে দীর্ঘ এত রাজনৈতিক ইতিহাস, ওনার কি কোনো রকম অবদান আছে? কোনো অবদান আছে আপনি বলুন? কোনো অবদান নাই। উনি থাকেন আরেকটি রাজ্যে, উনি গতবারও ইলেকশন একটা লাস্ট লড়েছেন, উনি 400 কত ভোট পেয়েছিলেন। তো ওনার যেই রাজ্যে যিনি দীর্ঘদিন ধরে আছেন ওখানেই ওনার গ্রহণযোগ্যতা নেই, জমানত জব্দ হয়েছিল, ওনাকে এখন এনেছে এখানে লড়াতে শুধুমাত্র একটা অংশের স্বার্থসিদ্ধির জন্য। আমি তো এখনো বলছি সাধারণ উপজাতিদের কথা উনি কয়দিন বলবেন? ওই যদি উনি নির্বাচিত হন, যেটা প্রচার করা হচ্ছে উনি পার্লামেন্টে সাধারণ উপজাতিদের কথা বলবেন, টোটালি মানে কি বলবো, হাসির খোরাক, আর কিছুই না। ম্যাডাম, কি মনে করেন আপনি, আর বিশেষ করে এই যে শহরের যারা জনজাতিরা আছেন, যারা পশ্চিম ত্রিপুরা আসনে, বলা হচ্ছে যে পশ্চিম ত্রিপুরা আসনে জনজাতি ভোট একটা ফ্যাক্টর হবে, কারণ একটা বিশাল সংখ্যক মানুষ শহরে, জনজাতিরা শহরে থাকেন, এবং দুটো লোকসভা আসনের পাশাপাশি একটি বিধানসভা আসনে, 7 রামনগর বিধানসভা কেন্দ্রেও কিন্তু উপনির্বাচন হতে চলেছে, যেখানেও কিন্তু জনজাতিদের একটা মেজর অংশ আছে। তো এই অংশটা বলা হচ্ছে কতটা বিজেপিকে ভোট দেবে বা তিপ্রামথার কথা শুনে বিজেপিকে ভোট দেবে তা নিয়ে সংশয় রয়েছে। বিরোধীরা সেটা নিয়ে প্রশ্ন করছেন এবং বিরোধীরা বলছেন যে এরা ভোট দেবে না। আপনারা কি মনে করেন? আমাদের টিপ্রাসারা আমাদের শুধু বুবাগ্রার অদার লাগে, আর কিচ্ছু লাগে না। বুবাগ্রা যাকে বলবে তাকে ভোট দিবে। আচ্ছা, আমরা অত হেরফের নাই। টিপ্রাসাদের অত শিক্ষিত, যত শিক্ষিতই হোক, এখন তো 100-এর মধ্যে 90% তো শিক্ষিত আজকালের জামানায়। তো এই জামানাতে মানে শুধু বুবাগ্রাকে বিশ্বাস করে, বুবাগ্রা যা বলবে তাই করবে, সেটা আমি নিশ্চিত। কেন ভোট দেবে না বিজেপিকে? এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কেন ভোট দেবেন? কারণ যিনি আমাদের 2018 বিধানসভা নির্বাচনের আগে প্রথমে প্রদেশ সভাপতি বিজেপির হয়ে এই ত্রিপুরার মাটিতে এসেছিলেন, শ্রী বিপ্লব দেবজি, উনি তো আপনাদের 25 বছর সিপিএমের হাত থেকে রক্ষা দিয়েছে ত্রিপুরা রাজ্যকে, মানে মুক্তি দিয়েছে। সেই জন্য তো বিপ্লব দেবজিকে সবাই বিশ্বাস করেন, সেই কারণেই তো প্রার্থীও পেয়েছে। এখন সবাই ভোট দিবে আমাদের যারা টিপ্রাসারা রয়েছে। বিশেষ করে আমি টিপ্রাসাদের কথা বলবো, অন্যদের কথা আমি বলতে পারবো না। আমি যেহেতু টিপ্রাসার শহরের জনজাতিরা বলছেন আপনি তাহলে বিজেপিকেই ভোট দেবে। হ্যাঁ, বিজেপিকে ভোট দেবে। এবং উনি যেটা বলেছেন যে সব সময় রাজ পরিবারের লোক মানে প্রার্থী হয়ে থাকে। কংগ্রেস আমলে আরেক বোন ছিল, আর এবার এক বোন। আরেকটা কথা বলছেন যে আমি প্রার্থীর যোগ্য নই। আমি ঠিকই বলেছি, আমি একজন মহিলা সংগঠনের সভানেত্রী। আমি যদি ইলেকশনে দাঁড়িয়ে যাই তাহলে আমার সংগঠন উইক হয়ে যাবে। আচ্ছা, সেই জন্য তো আইপিএফ উইক হয়েছে। আমাদের স্বর্গীয় এনসি দেববর্মা, উনি পার্টির প্রেসিডেন্ট ছিলেন, উনি মন্ত্রী হয়েছেন। আচ্ছা, তাহলে পার্টি উইক হবে না? এখন দেখুন আমাদের মহারাজা তীব্রমথা সুপ্রিমো, উনি সুপ্রিমো, উনি কেন ইলেকশনে দাঁড়াবেন? সেই জন্য তো উনি দাঁড়াননি। পার্টিকে রক্ষা করার জন্য, সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য তো কন্টেস্ট করেননি। ওকে, যারা সংগঠন করছে তারা সংসদীয় রাজনীতিতে না গিয়ে সংগঠনকে শক্তিশালী করছে, এটাই তীব্রমথার আদর্শ আমরা ধরে নিতে পারি। তাহলে এই মুহূর্তে অনুষ্ঠানের সময় খুব বেশি একটা নেই। বিক্রমজিৎ, কংগ্রেস ও বামফ্রন্ট এ রাজ্যে চির প্রতিদ্বন্দ্বী ছিল, এখন ইন্ডিয়া মঞ্চের সঙ্গী। এখন কর্মী সমর্থকরা কতটা মেনে নিয়েছে এই জোট বা তা নিয়ে প্রশ্ন উঠছে।
আর কট্টর কংগ্রেস সমর্থকরা বামফ্রন্টকে ভোট দেয় না, সেটা পশ্চিমবঙ্গে হোক বা ত্রিপুরাতেও অনেকটা পরীক্ষিত। কিন্তু বামফ্রন্টের যারা রয়েছেন ওনারা যেহেতু বামফ্রন্টের নেতৃত্বের কথা শুনে, তো বামফ্রন্টের ভোটাররা কংগ্রেসকে ভোট দেয়, অথচ কংগ্রেসের ভোটাররা দেয় না। এবার তেমন কিছু হওয়ার সম্ভাবনা আছে কি? দেখুন, এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই, কারণ এবারের ভোটটা একটি অন্যরকম ভোট হতে যাচ্ছে। কারণ এইবারের ভোটটা শুধুমাত্র একটি সাধারণ নির্বাচন নয়, দেশের সংবিধানকে বাঁচানোর নির্বাচন, দেশের সাধারণ মানুষের যে রাইটস এগুলোকে বাঁচানোর নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর নির্বাচন, মানে সর্বমোট এই দেশটাকে বাঁচানোর নির্বাচন। এবং কংগ্রেস এবং কমিউনিস্টদের একসাথে চলার ইতিহাসটা তো আজকে নতুন নয়, সে তো স্বাধীনতার যুগ থেকে। কমিউনিস্টরা তো কংগ্রেসের ভেতরে ঢুকেই স্বাধীনতা আন্দোলন করেছেন। আপনি বলুন তো, যারা দিগ্গজ কমিউনিস্ট নেতা ছিলেন তারা সবাই তো একটা সময় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি অথবা কংগ্রেস করে তারপর কমিউনিস্ট পার্টিতে ঢুকেছেন। হ্যাঁ, তো ইট ইজ নট এ নিউ থিং। এবং স্বাধীনতা আন্দোলন মূলত দুটো পার্টি তো ছিল, একটি জাতীয় কংগ্রেস আর একটি কমিউনিস্ট পার্টি। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে রাজ্যে এত মারা সন্তানহারা হলো কেন? না, আমি আপনাকে বলছি আমাদের সাথে নিশ্চয়ই একটা বেসিক ডিফারেন্স আছে। বেসিক ডিফারেন্স একটা আছে, নিশ্চয়ই থাকবে। আমরা দুটো আলাদা পার্টি, তাহলে তো আলাদা পার্টি হতাম না। তার জন্য তো একটা ডিফারেন্স আছে বলেই তো আমরা আলাদা পার্টি। এবং আমরা বিভিন্ন সময় আমরা ইস্যু ভিত্তিক বিভিন্ন সিচুয়েশনে আমরা এক হয়েছি কংগ্রেস কমিউনিস্টরা। হ্যাঁ, এবং এটা আজকের নয়, আমরা 60s-এ বিভিন্ন ইস্যুতে আমরা এক হয়েছি। আপনারা জানেন 75-এ ভুল ত্রুটি, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু আমরা জানেন আমরা ইমার্জেন্সিতে আমরা সিপিআই আমরা কংগ্রেসকে সমর্থন দিয়েছিলাম। হ্যাঁ, সেটা আমরা পরে মনে করেছি আমাদের ভুল হয়েছে, আমরা আবার আমাদের ভুল ওপেনলি আমরা পাবলিকের কাছে আমরা স্বীকার করছি, হ্যাঁ আমরা ভুল করেছিলাম একটা সময়, আমরা ক্ষমা চাইছি। হ্যাঁ, এবং তারপরেও আমরা জানেন ইউপিএ আমলে আমরা কংগ্রেসকে সমর্থন করেছি, বিজেপিকে আবার আমরা যখন দেখেছি আমরা এই মুহূর্তে আমরা বিভিন্ন ইস্যুতে আমরা কংগ্রেসকে সমর্থন করতে পারছি না, আমরা আবার তুলে নিয়েছি। কিন্তু প্রয়োজনের ভিত্তিতে আমরা এখন প্রয়োজনটা কোন জায়গায়? প্রয়োজনটা এটাই বলছি, কারণ দেশে একটি ফ্যাসিবাদী শাসন। আপনি যদি একটু দীর্ঘ 40 দশকের দিকে যান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, সেই হিটলার সারা বিশ্ব ত্রাস করে বেড়াচ্ছে। হ্যাঁ, সেই হিটলারকে পরাস্ত করতে চিরশত্রু সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এক হলো সেই হিটলারকে খতম করে, এবং আমরা খতম করেছি। হ্যাঁ, তো সেই একই এই দেশে সেই সিচুয়েশনটাই তো এখন বর্তমানে এসছে। কারণ বিজেপি তো 1947-কে স্বাধীনতা মানেই না। বিজেপির যারা লোক তারা তো মনে করে 2014-তে স্বাধীনতা এসেছে, ওটা এটাই প্রচার করে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। তো ওদেরকে তো ওদের সাথে তর্ক করা বৃথা। হ্যাঁ, তাই আমরা মনে করি দেশকে বাঁচাতে হলে, এবং শুধুমাত্র তো আমরা বলছি না, সারা দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে যারা একটা সময় প্রাক্তন বিজেপি ছিলেন, এই যে বিজেপির নেতা যিনি লাস্ট এই মেঘালয় এবং জম্মু কাশ্মীরের গভর্নর ছিলেন মিস্টার মালিক, উনি তো বলছেন যে করজোরে উনি অ্যাপিল করছেন যে বিজেপিকে হারান, না হলে আগামীবার থেকে মোদি সাহেব আর ভোট করতে দেবে না, দেশের সংবিধান সব উঠিয়ে দেবে। এবং সেটা তো শুধু আমরা অভিযোগ করছি এরকম না, কয়েকদিন আপনি জানেন যে কর্ণাটকের এক বিজেপি নেতা উনি ওপেনলি বলছেন যে এইবার বিজেপিকে জেতান, বিজেপি ক্ষমতায় এলে সংবিধান সব চেঞ্জ করে দেবে। যদিও এই নেতাকে এবার টিকিট দেয়নি বিজেপি, গতবার ছিল। তো আমাদের কাছে নির্বাচনটা এবার দেশকে বাঁচাতে হবে, ছোট করে নিতে হবে। ঐতিহাসিক মুহূর্তের জন্য আমরা এক হয়েছি, কংগ্রেস এবং বামফ্রন্ট বিভিন্ন কমিউনিস্টরা এক হয়েছেন বলে আপনারা বলছেন। ওকে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম ছোট্ট করে জানতে চাইবো, প্রথমে ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো যে এবং তারপর বিক্রমজিৎ বাবু আপনার কাছে জানতে চাইবো, এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের জনগণ, বিশেষ করে জনজাতিরা কিসের নিরিখে ভোট দেবেন? যাকেই দেবেন কিসের নিরিখে ভোট দেবেন? কি ভাববেন ভোট দেওয়ার সময়, মাথায় কি থাকবে? এইবার আমাদের লোকসভা নির্বাচনে বিশেষ করে আমাদের জনজাতিরা ত্রিপাক্ষিক চুক্তি ভিত্তিতে
তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করার জন্য সেই ভিত্তিতে বিজেপিকে ভোট দেবে। ওকে, ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে এবং সেই চুক্তিটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য আপনারা বলছেন বিজেপি সেটা ইমপ্লিমেন্ট করবে তাড়াতাড়ি এবং তার জন্য বিজেপিকে ভোট দেবে, মাথায় সেটাই থাকবে, ত্রিপাক্ষিক চুক্তি থাকবে। বিক্রমজিৎ বাবু, দেখুন, এইবার উপজাতিরা ভোট বাক্সে যারা এই ত্রিপাক্ষিক চুক্তির নামে এবং এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে এই লাস্ট কয়েকটা বছর যেভাবে সাধারণ উপজাতিদের সাথে একটা খেলা খেলেছেন, তার যোগ্য জবাব উপজাতিরা এবার ভোটের বাক্সে দেবেন। এইটা জুনের 4 তারিখ ফলাফলেই আপনারা টের পেয়ে যাবেন। আর থেকে বেশি কিছু আর বলবো না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ আমাদের এই গুরুত্বপূর্ণ নির্বাচনের মুখে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ দুজনকে। যুগে যুগে নির্বাচনের মুখে দর্শক বন্ধুরা প্রতিশ্রুতির জোয়ার আর ভরসার বন্যায় সহজ সরল নিগোষ্ঠীদের মন ভরে গেলেও তাদের পেটের খিদে কতটা মেটে সেটা ওনারাই সবচেয়ে ভালো বলতে পারবে। সব দলই দাবি করে তাদের আমলেই জনজাতিদের উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশি। তবে রাজ্যের গ্রাম, পাহাড় বা প্রান্তিক সীমান্ত এলাকাগুলোতে পা রাখলেই বাস্তব চিত্রটা ভেসে ওঠে। এবার আবার ভোট আসছে, ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে এই ভোটাররা আবার ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটটি দেবেন, আর সময় বলবে তাদের ভাগ্য পরিবর্তন হয় কিনা। সেদিকে অবশ্যই নজর রাখছি আমরা, তাই আপনারা নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।